আজকের প্রেস মিটের মধ্যে আই উইল নট ডিসকাস সো মাচ, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সরকারের বিরুদ্ধে এবং জনগণের সাথে আমাদের বলতে হবে। লাস্ট ফিউ ডেজ আমরা লক্ষ্য করতে পারছি দেয়ার আর সো মেনি ইস্যুস যেখানে সরকার সম্পূর্ণভাবে নীরব। প্রথম যে বক্তব্য, যে পয়েন্টটা নিয়ে আমি করব, সেটা হচ্ছে রাজ্যে শিক্ষিত বেকার যারা পরীক্ষা দিয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে 2022 সালের 29 ডিসেম্বর ট্যাপ 2 এবং 30 ডিসেম্বর ট্যাপ 1 এর পরীক্ষা হয়। And the result of these examinations, এটা 17 তারিখ জুন 2023 এরা ডিক্লেয়ার করেছে। ট্যাট 1 এবং ট্যাট 2 এই পরীক্ষার্থীরা যখন রেজাল্টটা পেয়েছে, কতজন সিলেক্টেড এবং কোয়ালিফাইড করেছে এটা একটা তথ্য আমি দিচ্ছি। ট্যাট 2 165 পরীক্ষার্থীরা they have qualified the exam. ট্যাট 1 এ 194 জন পরীক্ষার্থী কোয়ালিফাইড এবং they have been certified by TRBT. একইভাবে এসটিজিটির পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়েছে 11 তারিখ সেপ্টেম্বর 2022। আমাকে বলতে হচ্ছে দিস ইজ মাই থার্ড টাইম আই এম রিমাইন্ডিং দি গভর্নমেন্ট যে 1 বছর 2 মাস পেরিয়ে গেছে, সরকার এখনো এসটিজিটি পরীক্ষা রেজাল্ট বের করতে পারেনি। দে হ্যাভ নট কাম আউট উইথ দি রেজাল্ট। এবং আমি আগেও বলেছিলাম, বিধানসভায় একটা প্রশ্ন এনেছি এই ব্যাপার নিয়ে। আরটিআই এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাজ্যে এসটিজিটি বেকারদের জন্য 5304টে পোস্ট এখনো ভ্যাকেন্ট আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমার এক প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে মাত্র 1239টা পোস্ট ভ্যাকেন্ট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সরকারটা কিভাবে চলছে? ছাত্রছাত্রীরা, বেকার যুবক যুবতীরা যখন আরটিআই এর মাধ্যমে প্রশ্ন করে জানতে চেষ্টা করেছে, তখন বলছে 5304টে পোস্ট। আর বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য করছেন লিখিতভাবে, আই ক্যান গিভ ইউ দ্যাট আনসার। এটা আমি গল্প তৈরি করে বলছি না, এটা আমি দিতে পারি। 1239টা পোস্ট ভ্যাকেন্ট বলে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন বিধানসভায়। আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে টিচারের অভাব, ছাত্রছাত্রীরা, এটা আমার কথা, রাস্তায় নেমে আন্দোলন করছে। টিচারের অভাব বলছে আমাদের স্কুলে টিচার দিয়ে দাও। এবং হাজার হাজার বেকার যুবক যুবতীরা এরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের পরীক্ষার ফল আজ পর্যন্ত সরকার প্রকাশ করছে না, এটাও বলছে আপনার। একটা স্কুলে আমি দেখেছি, সোনামুড়ার কোন একটা স্কুলে ছাত্ররাই ওই স্কুলে জুনিয়র ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছে। জাস্ট থিঙ্ক দিস সিচুয়েশন। সরকার বলছে শিক্ষায় আমরা অনেক এগিয়ে গেছি, নর্থ ইস্টের মধ্যে, সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা মানে এডুকেশন হাব হবে, এটা মাননীয় মন্ত্রীরা বলে থাকেন, অনেক নেতা নেত্রীরা বলে থাকেন। কিন্তু আদৌ কি হচ্ছে? যে রিক্রুটমেন্ট হচ্ছে না। সরকার কেন নীরব? আই এজ এ লিডার অফ অপোজিশন, আমি সরকারের কাছে জানতে চাইব, লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে এই তথ্য আমরা জানতে চাইব সরকার থেকে, কেন সরকার রিক্রুটমেন্ট করছে না? ইজ ইট that there is no job, there is no vacancy? প্রতি বছর রিটায়ারমেন্টে
শত শত শিক্ষক শিক্ষিকারা রিটায়ারমেন্টে যাচ্ছে, ওই শূন্য পদগুলো কেন সরকার রিক্রুট করছে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। লেট দি গভর্নমেন্ট কাম আউট, সরকারকে বলতে হবে, কারণ দিস ইজ নট মাই কোয়েশ্চেন। আই এম বিং অ্যাপ্রোচড বাই দি আনএমপ্লয়েড ইউথ। আজকেও এসছি, গতকালও এসছি, এবং বলছে যে আমাদের হয়ে কথা বলুন, প্লিজ স্পিক টু দি গভর্নমেন্ট। এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, এই বেকার যুবক যুবতীরা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী, উনার সাথে দেখা করতে গেছে, দেখা করতে দেয়নি। এন্ড আই এম টেলিং, এটা লজ্জার কথা, আই এম দি লিডার অফ অপোজিশন। গত 3-4 দিন ধরে মুখ্যমন্ত্রীকে টেলিফোনে কথা বলার জন্য ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে আমি ফোন করেছি। 5 দিন পেরিয়ে গেছে, টিল ডেট দে হ্যাভ নট কাম ব্যাক টু মি। তো বিরোধী দলনেতার এই অবস্থা, তো সাধারণ মানুষের কি অবস্থা হবে? ইউ টেল মি। আমি যদি নাম দিয়ে বলি, কমল মল্লিক ইজ ডেফিনেটলি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ অনারেবল চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ। কমলকে আমি দুইবার নিজে ফোন করেছি, বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম শেষে আপনাকে কথা বল। দেয়ার আফটার ভেন আই কল্ড হিম আপ, উনি একটা মিটিং এ বেরিয়েছেন, মিটিং এর পরে কথা হবে। পরবর্তী সময় যখন ফোন করলাম, কমল ডিড নট পিক আপ মাই ফোন। লজ্জায় আমি আমার পিএস কে বললাম যে পিএস সাহেব আপনি ফোন করুন, আমার পিএস এর নম্বরটা। দিস ইজ দি সিচুয়েশন ইন দি স্টেট। বেকার যুবক যুবতীদের চাকরি তো দূরের কথা, মুখ্যমন্ত্রী তাদের সাথে কথাও বলছে, আমার সাথে কথা বলছে। বলতে হবে, বলার একটা স্পেস থাকতে হবে। লেট দি পিপল অফ দি স্টেট নো অ্যাবাউট ইট। দ্বিতীয়ত, এখানে যদি কেউ জিজ্ঞেস করে যে কতটা চাকরি দিতে পারে, I have collected from all my sources, রাজ্য সরকার যদি চেষ্টা করে 50,000 চাকরি দিতে পারে, মিনিমাম 50,000 মোর চাকরি ত্রিপুরাই দিতে পারে। Why they are not doing? কেন দিচ্ছে না? আমি যেমন জানি না, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এটা জানে না। Let the government come and give their statement. আমরা জানতে চাইবো সরকারের থেকে কেন তারা রিক্রুটমেন্ট করছে। এই কয়েকদিন আমি অনেক জায়গায় ঘুরে, প্রত্যন্ত অঞ্চলে বিডিওদের সাথে, এসডিএমদের সাথে, ডিএমদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে করে আমরা গ্রামে বেরিয়ে দেখেছি হোয়াট ইজ দি প্রবলেম উইথ দি পিপল। প্রথম যে প্রবলেমটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। রাজ্য সরকার বোর্ড লাগিয়ে বলছে যে 2022 সালের মধ্যেই নাকি তারা, 22 সাল তো চলে গেছে, প্রতিটি ঘরে জলের ব্যবস্থা করে দেবে। কোথায় হয়েছে? 2023টাও চলে যাবে। বলছে পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, প্রথম, আমি জানি না কোন স্থানে আছে। বলছে যে আমরা অনেক এগিয়ে গেছি, বাট দি ফ্যাক্ট ইজ নো প্রপার পাওয়ার কানেকশন। মিনি ডিপ টিউবওয়েল তৈরি করে দিচ্ছে, পাওয়ার কানেকশন নেই, টাকা খরচ হচ্ছে, এগুলো জল সরবরাহ করতে পারছে না। তারপর আয়রন রিমুভাল প্লান্ট নেই সেখানে, অসংখ্য প্রবলেম মানুষের। বলছে যে পেট ব্যথা হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে আয়রনের জল খেয়ে, গোল ব্লেডার স্টোন হচ্ছে। আমি জানি না, আই এম নট এ ডক্টর। আমাকে যদি সরকার চ্যালেঞ্জ করে বলে আপনি কি একজন ডাক্তার, যে আপনি কি করে বলছেন যে আয়রন যুক্ত জল খেয়ে মানুষের গল ব্লেডার স্টোন হচ্ছে, আই এম টেলিং আই এম নট এ ডক্টর। এটা মানুষের বক্তব্য। গতকাল 2টা ভিলেজ কমিটিতে গিয়ে যা যা শুনেছি তাদের থেকে, বলছে আমাদের এই গ্রামে অসংখ্য মানুষের কিডনি স্টোন হয়েছে। কারণটা কি? বলছে আমাদের সন্দেহ হচ্ছে এই যে আয়রন যুক্ত জল পান করার ফলে আমাদের এটা হচ্ছে। মেইনটেনেন্স নেই, পাইপ ফেটে গেছে, মানে 5 বছর 6 বছর ধরে যা হয়েছে। নাও পিপল আর হ্যাভিং প্রবলেম উইথ দি ড্রিঙ্কিং ওয়াটার। রাজ্য সরকারের কাছে
from all opposition আমি এই দাবি জানাবো, let the WS department, কালকেও আমি যাব, YSDN কে বলেছি কালকেও যাব, বেরিয়ে দেখবো। I am not sitting here in Agartala and telling this. মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন ক্লাবে বেরিয়ে যেভাবে ক্লাব সম্পর্কে ওনার অভিজ্ঞতা হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সাথে কথা বলে আমাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে মানুষ কোন জায়গায় আছে। ড্রিঙ্কিং ওয়াটার, স্নানের জলের কথাই বলছি না, পানীয় জল, এই পানীয় জলের সংকটে মানুষ প্রত্যন্ত অঞ্চলে ভুগছে এবং সরকার সেখানে কিছু করছে। এটা আমার দাবি থাকবে যে সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ যেন গ্রহণ করে। আর একটা বিষয় দেখেছি যে শত শত মানুষ আসছে বলছে যে আগেকার কথাই তারা বলছে যে বিপিএল কার্ডের একটা কোটা, সেখানে যে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে ব্লকগুলো নির্দিষ্ট একটা কোটা করে দিত যে এই বছর 300টা বা 400 ভিডো পেনশন হবে, ডিসএবিলিটি পেনশন হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 400টা ঘর হবে। বিডিও সাহেবরা আমাকে বলছেন জনগণের সামনে বসে যে এইবার আমরা সেই ধরনের কোনো কোটাই পাই না। What the government is doing? গভর্নমেন্টে কি করছে? আমি খোয়াইয়ের একজন ডিসেবল ছেলে এসে বলছে যে আমাকে বলছে আগরতলায় যাওয়ার জন্য, ডিসেবিলিটি সার্টিফিকেট নেওয়ার জন্য আসারামবাড়ির একটা ছেলে আগরতলায় এসে তাকে সার্টিফিকেট দিতে হবে। আমি কারণ জানতে চেষ্টা করলাম কেন, বলছে ডিসেবিলিটি ডিটেকশনের জন্য একটা বোর্ড থাকে, ডিডিআরস। এই যে সার্টিফিকেট যারা দেয় এরা আগরতলায় এদের একটা অফিস আছে, খোয়াই কোনো এদের অফিস। তা এইভাবে কি আগরতলায় বসে সারা খোয়াই মহকুমা, তেলিয়ামুড়া মহকুমা সহ সদর এলাকার সমস্ত ডিসেবল ব্যক্তিদের সার্টিফিকেট এরা প্রদান করবে? এটা সম্ভব হবে? রাজ্যের লোক সংখ্যা কোনো এক সময় 20 লক্ষ ছিল, আজকাল রাজ্যের লোক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সো দিস ইজ দি সিচুয়েশন উইথ দি গভর্নমেন্ট। এবং মানুষ কিন্তু হাহাকার, বিডিওরা এসডিএমরাও বলছেন যে আমাদের করার কিছু নেই, এই ব্যাপারে আপনারা কিছু কথা বলুন। And I am bringing to the notice of the government, Honorable CM, উনি মিটিং করছেন ঠিকই, ছবি দিয়ে প্রচার করছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচার করছে, বাট কাজের কাজ কিছুই হচ্ছে না। আই এম টেলিং এই ডেভেলপমেন্ট ওনারা বলছেন এটা পোস্টার এবং কাগজেই হচ্ছে, রাজ্যের টাকা রাজ্যের বাইরে চলে যাচ্ছে। অনেক কন্ট্রাক্টের কাজ কারা করছে? বাইরের মানুষ এসে করছে এবং এই রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে। গভর্নমেন্ট কি বলবে? গভর্নমেন্ট বলছে আমাদের উন্নয়ন হচ্ছে পোস্টারে। কত ঋণ নিয়েছে গভর্নমেন্ট আপনারাও জানেন, আপনারা সাংবাদিক, ইউ নো যে এই 6 বছরে রাজ্যের ঋণের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। ইট হ্যাজ ইনক্রিজড। আমি বলবো না যে বামফ্রন্ট সরকার খুব ভালো কাজ করে গেছে, কিন্তু বামফ্রন্ট যা ঋণ নিয়েছে এই ঋণটা 6 বছরে বিজেপি আইপিএফটির সরকার দ্বিগুণ পরিমাণ ঋণ নিয়েছে। আই এম শিওর মোস্ট অফ দি পিপল দে ডোন্ট নো দ্যাট। তারপরেও শুধু পোস্টারেই হচ্ছে এই উন্নয়ন, মানে গ্রামে গঞ্জে গিয়ে সেই উন্নয়ন আপনারা দেখবেন না। প্লিজ কাম উইথ মি, আমি কালকেও যাব। কাম এন্ড সি দি রিয়েল পিকচার। তারপর দেখুন এই যে ঘরের যে ব্যাপার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের যে সার্ভেটা হয়েছে এটা 2018 সালে করেছে। তো আজকে আমরা কোথায় আছি? 2023, ইট ইজ অলমোস্ট ওভার। সরকার আর কোনো সার্ভে করে নাই। ইট মিনস হোয়াট? 2018 পর যে ঘরগুলো এসছে তারপর আর নতুন কোনো ঘরের ব্যবস্থা হয়নি ত্রিপুরায়। অনেক মহিলা, অনেক স্বামী পরিত্যক্তা মহিলা, অনেক বিধবা মহিলা, তারা ঘর নেই বলে বৃষ্টির দিনে কি অসহায় অবস্থায় তারা
দিন যাপন হচ্ছে, এটা সরকার বাহাদুরদের চোখে এটা পড়ছে। And I am demanding to the honorable CM of Tripura, আপনি আপনার অফিস রুম থেকে বেরিয়ে আপনি মহকুমায় যান, সেখানে একটা ইন্টারেকশন করুন। আগরতলায় বসে জনদরবার করে কোনো লাভ নেই। জনতার দরবার হওয়া উচিত গ্রামগঞ্জে গিয়ে। লেট পিপল স্পিক ফ্রম দেয়ার মাইন্ড, ফ্রম দেয়ার হার্ট। আরেকটা জিনিস হচ্ছে যে MGN রেগা ছিল আগে, নাও ইট ইজ নট MGN রেগা, এটা হচ্ছে MGN রেগস, REGS, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। আগে ছিল এটা অ্যাক্ট থেকে স্কিম করেছে। আমি বিস্তারিত তথ্য নিয়েছি বিডিওদের থেকে, SDMদের থেকে। এই যে পুজো গেল, দুর্গা পূজা, আগে কি ছিল ত্রিপুরায়? দুর্গা পূজার সময় মিনিমাম একজন কার্ড হোল্ডারকে 10 দিন থেকে 15 দিনের কাজের সংস্থান করে দেওয়া। And this time we have seen not even 5 days, মানে বাংলায় কি বলে এটাকে, শ্রম দিবস, ম্যান্ডেট যাকে বলি। তো আমি সরকারি একটা অর্ডারে দেখেছি যে 10 থেকে 15 দিন ম্যান্ডেট দুর্গা পূজার সময় দেওয়া হয়। ইন দি ইয়ার 2015-16, ইন দি ইয়ার 2016-17, ওই অর্ডারের কথা বলছি। এইবার there is no order even for 5টা শ্রম দিবসের কাজ দেয় নাই তারা। and not only that, যাই কাজ করিয়েছে, আমি প্রেস মিটে গত 8 অক্টোবর একটা প্রেস মিটে আমি বলেছি যে রাগার কাজ দ্বিগুণ করে দিন পুজোর সময়। যাই কাজ দিয়েছে they have not paid, পেমেন্টটা হয় না। তাহলে মানুষকে শুধু খাটিয়েছে, পয়সা দেয় না। দুর্গা পূজায়, লক্ষ্মী পূজা চলে গেছে, কালী পূজা আসছে, এখনো কিন্তু পেমেন্ট হয়নি। একজন বিডিও সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, আপনার এই ব্লকে কবে আপনি শেষ টাকাটা পেয়েছেন? বলছে যে 29 সেপ্টেম্বরের পর আমার এখানে কার্ড হোল্ডাররা আর টাকা পায়। দিস ইজ দি স্টেটমেন্ট ফ্রম ওয়ান ভিডিও। গতকাল আরো একজন ভিডিও সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ব্লক এলাকায় কবে শেষ নাগাদ এই পেমেন্ট পেয়েছে মানুষ? বলছে স্যার এটা সেপ্টেম্বর মাসেই যা হয়েছে, 5 তারিখ অক্টোবরের পর নো ওয়ান গট এনি পেমেন্ট। তাহলে দেশ আগে বাড় রাহা হ্যায়, দেশ নাকি বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। তো ত্রিপুরাও তো শক্তিশালী হবে, ত্রিপুরা তো দেশের বাইরে না। কেন দেওয়া হচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী এটা জান, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারটা কেন আসছে? He is not only CM, he is the minister for 35 departments, 34 to 35 departments. উনার কাছে if he is only CM, it's fine. উনি রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী, হোম মিনিস্টার, PWD, মানে রাজ্যের প্রায় সমস্ত দপ্তর একজন ব্যক্তির কাছে, যার নাম মুখ্যমন্ত্রী। তো ওনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো I don't know why he is quiet and why he is not taking up the matter. গরিব মানুষ যে আমাদের কাছে বলছে আমরা টাকা পাচ্ছি, who is responsible for this? The state government, the CM, মুখ্যমন্ত্রী দায়ী তার জন্য। যারা শ্রমিক অংশের মানুষ, যারা রেগা শ্রমিক, ওনারা নাও জানতে পারে, but the man who is responsible is honorable CM. উনি যদি চাইতেন এটা উনি করতে পারতেন, he did not do that. আরো একটা হাস্যকর কথা বলি, there was some declaration by ভারতীয় জনতা পার্টি, ওনাদের ইলেকশনের ম্যানিফেস্টোতে 2018 সালে ওনারা প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিশ্রুতি না, প্রতিজ্ঞা, মে কসম খাতা হুঁ, এটাই তো প্রতিজ্ঞা। কসম খাকে বলা, তখন তো সুনীল দেওধরজি ছিলেন। প্রতিশ্রুতি একটা জিনিস, প্রতিজ্ঞা আর একটা জিনিস। मैं कसम खा के बोलता हूं
100টা ট্রাইবাল ভিলেজকে নাকি এরা মডেল ভিলেজ করবে। আমারও কিন্তু ভালো লেগেছে, তো এটা সাংঘাতিক। মডেল ভিলেজ মানে যে জিনিসটাকে দেখে দেশের মানুষ শিখবে। গতকাল একটা রিভিউতে গিয়ে জিজ্ঞেস করলাম যে পূর্ব তকচায়া তুলাশিকর আরডি ব্লকের অন্তর্গত ওই ভিলেজ কমিটিটাও মডেল ভিলেজ। আমি জিজ্ঞেস করলাম যে সাধারণ ভিলেজকে অসাধারণ অথবা মডেল ভিলেজ করার জন্য আপনারা কত টাকা পেয়েছেন? বলছে 7.5 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। আমি তখন বললাম এই টাকা দিয়ে কি করলেন? একদম স্পষ্ট ভাষায় বিজু সাহেব ছিলেন, অন্যান্য আধিকারিকরাও ছিলেন, বলছে আমরা যাই লেট্রিন ঘর রিপেয়ারিং করার করেছি। তখন আমি বললাম পাশেই পঞ্চায়েত অফিস মানে ভিলেজ কমিটির অফিস, আমি বললাম আমি ওয়াশরুমটা ইউজ করব, এখানে কি আপনারা কিছু করেছেন? বলছে হ্যাঁ এখানেও রিপেয়ারিংটা হয়েছে। দুর্গন্ধে আমি বমি করেছি সেখানে। আমি বললাম আমি করব না, আমি জঙ্গলে দাঁড়িয়ে যেখানে ওয়াশরুমে যা হয় আমি এটা সেরে নেব, এখানে করব। তো এই যে ব্যবস্থা হচ্ছে আমরা মডেল ভিলেজ করব, তো মডেল ভিলেজের 7 লক্ষ টাকা এটাও তাহলে 9-6 হয়েছে। এভাবে মডেল ভিলেজ হবে? লেট পিপল নো এন্ড লেট পিপল গেট ইউনাইটেড এগেইনস্ট দি গভর্নমেন্ট। এইভাবে সরকার চলে না। আমাকে আপনি বলবেন যে আপনাকে সোনার হার উপহার দেব, আর ওই রুল গোল্ড বলে বাজারে একটা বিক্রি হয়, সোনার মতো প্রলেপ করে আমাকে পরাবেন, এটা হবে? এটা হবে না। People will come out. Let the people know. 7.5 লক্ষ টাকায়, আর বলছি কত, বলছে যে 65টা ভিলেজ কমিটির জন্য 5 crore মডেল ভিলেজের জন্য সারা ত্রিপুরায় এরা বরাদ্দ করেছে। Only 5 crores. Only 5 crores. এটা দিয়ে 65টা ভিলেজ কমিটিকে মডেল ভিলেজ করবে। এখন টিপ্রাসারা ভাবছে আমাদের বুকা বানাতে চায়, আর হবে না। লেট মি টক অ্যাবাউট দি হেলথ কেয়ার। পত্রিকায় অনেক জায়গায় যখন পত্রিকা খুলি পড়ি, আমি জানি না আমি কি করব, মায়া লাগে মানুষের জন্য। আমাদের তো একটা পরিচয় আছে, আমরা এমএলএ, কেউ বিরোধী দলনেতা, কেউ মন্ত্রী, কেউ এক্স এমএলএ, আমাদের পরিচয় আছে। আমাদের রাজধানী শহরের জিবি হাসপাতাল, পরিচয়বিহীন কোন লোক যদি সেখানে যায়, রোগী সেখানে যদি পড়েও থাকে 3-4 দিন ধরে, তার চিকিৎসা হবে। কমপ্লেইন কোথায় করবে? কমপ্লেইন করার কোনো জায়গা আছে? আই ডোন্ট সি এনি কমপ্লেইন সেন্টার। ডাক্তার যদি সেখানে নাও আসে, কোনো কাউন্টারে কোনো ব্যক্তিকে বলার কোনো স্কোপ। আমি যদি বিরোধী দলনেতা, আমি ফোন করি, ওকে দে অ্যাটেন্ড 1 or 2 কেসেস, কিন্তু এটা কি আমার কাজ যে শত শত রোগী সেখানে পড়ে থাকবে আর আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে ফোন করে বলবো যে ওই চৈত্রমণি দেববর্মা ব্যাট নম্বর অমকটাতে 3 দিন ধরে পড়ে আছে, আপনি কিছু ব্যবস্থা করুন? কোন জায়গায় গেছে? এবং পত্রিকা খুললেই দেখি এক্সপায়ার্ড মেডিসিন দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। আর হাসপাতালগুলিতে আর ওষুধ কিনতে হবে, এটা ঠিক আছে, তুলা মানে কটন, নিডল সবকিছু কিনতে হচ্ছে। তো রাজ্য সরকারের ভূমিকাটা কোথায়? Where is your rule? কোনো রুল নেই, সরকার কিছু বলছে না। মানুষ বলছে, পত্রিকা, ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের, আপনারা লিখছেন, যেখানে আমরা যেতে পারছি না আপনারাও সংগ্রহ করে বলছেন যে এক্সপায়ার্ড মেডিসিন দেওয়া হচ্ছে। হুজ লুকিং আফটার অফ দ্য ডিপার্টমেন্ট? এগেইন সিএম। উনি নিজেও একজন ডক্টর, হি নোজ হোয়াট ইজ দি ইম্প্যাক্ট অফ এক্সপায়ার্ড মেডিসিন। শুধু তা না, আরো একটা জায়গায় আসছে। আপনারা জানেন যে আরো আগামী 2 বছরের জন্য রাজ্য সরকার ওষুধের একটা ভান্ডার স্টক করবে। তো 2 বছরের জন্য টেন্ডার হয়েছে। যারা টেন্ডার পেয়েছে, যে পার্টি টেন্ডার পেয়েছে, আপনারা নাম জানেন?
নাম হচ্ছে বর্ধমান ফার্মা। এবং এই বর্ধমান ফার্মার নামটা ডক্টর অশোক সিনহা, যিনি আজকে বিজেপির একজন নেতা, ডক্টর অশোক সিনহা ইজ অলসো প্ল্যানিং বোর্ডের, রাজ্যের প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান। এই পদটা কিন্তু ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের দায়িত্ববান একটা পোস্টে উনি রয়েছেন। উনি সিপিএম এর আমলে, বামের আমলে, এই বর্ধমান ফার্মা যখন মেডিসিন সাপ্লাইটা দেয় ত্রিপুরায়, তখন কি হয়েছে, দেখেছে যে কোয়ালিটি মেডিসিন তারা দিচ্ছে না এবং তাদের সঠিক ডকুমেন্ট ছিল না এবং মেডিসিনের কোয়ালিটি ভালো না থাকে, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই কেস গেছে বর্ধমান ফার্মার বিরুদ্ধে। এবং নট অনলি দ্যাট, গত 2022 সালে এই বিজেপি আইপিএফটি সরকার বর্ধমান ফার্মার বিরুদ্ধে সিবিআই কে এই কেসটা দিয়েছে যে আপনারা তদন্ত করুন। বাট আশ্চর্যের বিষয় হলো যে এই 2 বছরের জন্য, আগামী 2 বছরের জন্য যে মেডিসিনটা কিনবে, এই বর্ধমান ফার্মাই দিয়েছে, আমার কাছে যতটুকু খবর। ডোন্ট ইউ গেট সারপ্রাইজ? খবরে কি বলেছে, একটা পত্রিকায় দেখেছি, আই ক্যান্ট রিমেম্বার হুইচ পেপার, ওই পত্রিকায় লিখেছে যে ওষুধ কেনার জন্য যখন টেন্ডারিংটা হয়, 80টা কোম্পানি সেখানে অংশগ্রহণ করে, বিগ লার্জ নাম্বার, 80টা কোম্পানি। কিন্তু 80টা কোম্পানি থেকে টেকনিক্যাল বিডিং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 48টা কোম্পানি কোয়ালিফাই করেছে। ওই 48টা কোয়ালিফাইড কোম্পানির মধ্যেও মাত্র 43টা কোম্পানিকে এরা সিলেক্ট করেছে। কেন করেছে? কেন করেছে এখন প্রশ্ন উঠছে। কিছু এজেন্ট আছে, এজেন্টের নামটা আমি দিয়েছে, ওই এজেন্ট যাকে বলেছে ওই লোকগুলি নাকি সেখানে 17+26, আমার মনে হচ্ছে 17+26, 43। তো বাকি 5টা কোম্পানি গেল কোথায়? আফটার কোয়ালিফাইং ইন দি টেকনিক্যাল বিড, ওই 5 জন বাদ পড়েছে, কারণ দে হ্যাভ নট বিন রিকমেন্ডেড বাই দি এজেন্ট। আরো একটা মজার বিষয় হলো, এই যে 43টা কোম্পানি, আপনারাও দেখবেন এটা, আমি সরকারকেও বলছি, পত্রিকার সংবাদ বা আমাদের সংবাদ যদি আমরা মিথ্যা বলে থাকি বা পত্রিকায় যদি মিথ্যা কথা লিখে থাকে, why government is keeping quiet, why you are not coming out with your statement? তার মানে পত্রিকা যা লিখেছে সত্য কথা লিখেছে, আপনি সেটা প্রতিবাদ করেননি। এই 43টা কোম্পানি, তার মধ্যে অনেক কোম্পানির নাকি ডিস্ট্রিবিউটরশিপ এবং স্টকিস্টশিপ, অর্থাৎ স্টক করে রাখা এবং ডিস্ট্রিবিউট করা, এটার কোনো ডকুমেন্টই নেই। তো ওয়াই দেয়ার কি? এটাকে আমরা কি বলবো? করাপশন? এটা আপনারা যাচাই করুন। রাজ্যের মানুষ এটা জানা উচিত। আমি চাইছি এটা তদন্ত হোক, আই এম ডিমান্ডিং এটা তদন্ত হোক। আর জিবির যে ব্যাপারে বলেছিলাম যে সাধারণ মানুষ গেলে তাদের যে বেহাল অবস্থা, নাও ইউ আস্ক মি কি করা উচিত? কমপ্লেন কাউন্টার হোক, সেখানে ডাক্তার যদি, নার্সরা যদি দুর্ব্যবহার করে থাকে, আমার রুগীকে যেন তারা যদি চিকিৎসা না করে, তাহলে আমার একটা কমপ্লেন দেওয়ার একটা কাউন্টার থাকতে হবে সেখানে। লেট গভর্নমেন্ট ফর্ম এ কাউন্টার, এস্টাবলিশ এ কাউন্টার। ওই কাউন্টার আমি গিয়ে সেখানে বল, দিস ইজ হেলথ ডিপার্টমেন্ট। আরো তো পত্রিকায় বা আমরা চোখে যাই দেখি, সো মেনি থিংস উই সি। আর এটা বলবো বিদ্যুৎ দপ্তরের কথা। বিদ্যুৎ দপ্তর যার হাতে, the concerned minister may not be knowing, and he is very experienced. ত্রিপুরা রাজ্যে যদি এক্সপেরিয়েন্সের কথা, শাসক বিরোধীতে থাকা এবং প্রশাসনে থাকা, ইজ the most experienced leader in Tripura. ওনার হাতেই তো
আমি অনেকখানি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা আমাকে এত ফোন করেন, এত ভিজিটের সময় কথা বলেন, যে অল্প বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, কি ব্যাপার? তো সাম পিপল আর টেলিং এখানে জাংশন থেকে এরা মিটারটা ডাউন করে দিচ্ছে, বাট দ্যাট ইজ নট দি ফ্যাক্ট। দি ফ্যাক্ট ইজ ত্রিপুরা রাজ্যের যে ইলেকট্রিক পিলার এবং ওয়্যার গুলো আছে এটা বহু বছর পুরনো, এগুলো আর রিপ্লেসমেন্ট হচ্ছে না। এটা কাদের থেকে উঠে এসছে? যারা পাওয়ার ডিপার্টমেন্টে কাজ করছে। আর এটা হচ্ছে এমপ্লয়ির সংখ্যাটা কমে গেছে। আই এম টেলিং অনলি ওয়ান এক্সাম্পল। আমাদের খোয়াই সাব ডিভিশন অফিসে পাওয়ার ডিপার্টমেন্টে সেইখানে আগে 65 জন লোক কাজ করতো এই সার্ভিসিং সেক্টরে পাওয়ার ডিপার্টমেন্ট। তার বর্তমানে সংখ্যাটা দাঁড়িয়েছে অনলি 27। তো 65 জনের কাজ যদি 27 জনকে করতে হয় তারা কি করে করবে? সো ম্যান পাওয়ার শর্টেজ হচ্ছে বিদ্যুৎ বেহাল পরিস্থিতির 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে যে সমস্ত কল সেন্টার গুলো আছে, এই কল সেন্টার গুলো 24 ঘন্টা কাজ করছে না, 5টার পর তাদের পাওয়া যাচ্ছে না। আর কল সেন্টার, প্রতিটি কল সেন্টারে সার্ভিস গাড়ির ব্যবস্থা থাকা উচিত, এগুলো নেই। আশারামবাড়ি কেন্দ্রে 3টা সার্ভিস কল সেন্টার রয়েছে, বলছে একটাতে শুধু গাড়ির ব্যবস্থা আছে, তো বাকি 2টাতে কল পেলে পায়ে হেঁটে যাবে নাকি রাত্রেবেলায়? সো এইগুলো বিদ্যুৎ দপ্তরকে দেখতে হবে। আরো একটা বিশাল জিনিস, জনগণের থেকে কমপ্লেইন আসছে, বলছে হঠাৎ করে 5,000 টাকার বিল আসছে। কি কারণ? কারণ যারা মিটার রিডিং করে বিলটা তৈরি করবে এরা 3 মাস 4 মাস বাদে বাদে গিয়ে বিলটা করছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয়কে আমি অনুরোধ করব, আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে, আপনারা দেখুন এই ব্যাপারটা। কারণ মিটার, তখন আমি জিজ্ঞেস করলাম কেন আপনারা মিটার রিডিং করে বিলটা করছেন না? বলছে আমাদের কাছে স্পট বিলিং মেশিনটা নেই, আমাদের দরকার 12টা, আমাদের কাছে আছে 5টা। তাহলে তো 12টা যেখানে তাদের বিলিং মেশিন দরকার, স্পট বিলিং মেশিন, 5টা দিয়ে কি করে করবে? 2-3 মাস বাদে বাদেই করবে। এই যে ব্যবস্থা, এটার থেকে উত্তরণ করার ব্যবস্থা কে করবে? সরকার করবে। নাও কাম টু দি পয়েন্ট অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। পত্রিকা খুললেই, প্রতিটি পত্রিকায় আপনারা লিখে থাকেন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, মাফিয়াবাজি চলছে, নেশা কারবারিরা এই নেশার দ্রব্য সামগ্রী অবাধে বিক্রি করছে, পিস্তল হাতে নিয়ে আগরতলায় বা বিভিন্ন শহরতলিতে ঘোরাফেরা করছে। আগেও বলেছি ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ব্যাপারটা হলো, তখন তো পকেটের মধ্যে রিভলভার দেখা গেছে। পশ্চিম থানার 1 কিলোমিটার দূরত্বেও না, আধা কিলোমিটার হবে, যাই না, কয়েকশো কিলোমিটার হবে, সেখানে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বক্তৃতায় বলেছেন যে আমি শক্ত হাতে মোকাবেলা। শক্ত হাতে তো দূরের কথা, সাধারণ হস্তেও কিন্তু মোকাবেলা হচ্ছে না। কেন আমি বলছি? সরকারি জায়গা দখল করে নিজের নামে জায়গা করছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন কোথায় হচ্ছে, চরিলামে গিয়ে একটু খোঁজ খবর নিন, আপনি দেখবেন। এবং এই মাফিয়াবাজিরা এমন জায়গায় গেছে, আমি নিজের জমি বিক্রি করব, মাফিয়াদের ট্যাক্স দিতে হবে। আমি জমি ক্রয় করব, মাফিয়াদের ট্যাক্স দিতে হচ্ছে। আগে জানতাম ইনকাম ট্যাক্স দিতে হয়, এখন মাফিয়া ট্যাক্স শুরু হয়েছে ত্রিপুরায়। দমন করবে কে? কে পদক্ষেপ নেবে? এগেইন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর ওনার হাত। আরেকটা জিনিস হচ্ছে, উনি বলেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। বিজেপির মধ্যে, শাসক দলীয় সমর্থকদের মধ্যে যুদ্ধ হয়েছে এই চাঁদাকে নিয়ে। 3 জন লোক আহত হয়েছে, আপনারা কোন একটা পত্রিকায় লিখেছেন, পড়ুন
কি ব্যবস্থা গ্রহণ করেছেন উনি? আরেকটা বিষয় হলো মানুষ যাবে কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চুপ খুলে একটু দেখুন, মানুষ যখন যাচ্ছে পুলিশের কাছে কমপ্লেইন দিতে, এফআইআর দিতে, পুলিশ কিন্তু এফআইআর এর কপি দিচ্ছে না, রিসিট কপি দিচ্ছে না, বলছে এসডিপিও সাহেব দেখবেন, এসপি সাহেব দেখবেন, তারপর আপনাকে দেওয়া হবে কিনা আমরা সিদ্ধান্ত নেব। এটা কি সুশাসন? প্রতি ঘরে কি সুশাসন? প্রতি ঘরে নির্যাতন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চুপ খুলে দেখুন, আপনার থানা বাবুরা কিন্তু এফআইআর রিসিট কপি দিচ্ছে না। এটি কি আইন? আর উনি বলছেন যে প্রতি ঘরে সুশাসন। একটা জিনিস, এটা আমার, আপনার, আপনাদের সবার, দ্রব্যমূল্য বৃদ্ধি। পেঁয়াজের দাম কি ছিল? 30 টাকা হবে, 25-30 টাকা, 40 টাকা, বড় জোর 35 টাকা হবে। নাও হাউ মাচ উই আর পেইং? 70-80-90 টাকাও ব্যয় করতে হচ্ছে। গ্রামের একটা বাজারে, আমাদের বাজারে, তুলসীগড় বাজারে গিয়ে জিজ্ঞেস 100 টাকা, বলছে লজ্জায়, বললে কি বলছো? বলছে 100 টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে, চালের দাম বৃদ্ধি পেয়েছে। তো এখন কি করবে আমাদেরকে? মানে আমরা আন্দোলন করবো, এটা তো বলছে যে আন্দোলন। আমরা যদি আন্দোলন করি, বললাম, আমরা যদি পিচের রাস্তায় গিয়ে পুলিশকে, 4-5 জন পুলিশকে মেরে যদি আমরা আন্দোলন করি, সরকার এবং মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়রা যদি কিছু ব্যবস্থা গ্রহণ না করেন, আমাদের আন্দোলনে কিছু ফল হবে? হবে না। দিস ডিসিশন টু বি টেকেন বাই দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কেন করবে না? আপনারা জিজ্ঞেস করুন আমাকে, গভর্নমেন্টকে কি করতে হবে? টাস্ক ফোর্স করুন, টাস্ক ফোর্স গঠন করে আপনারা চেকিং করুন। এমআরপি রেটে তেলের দাম লেখা আছে 125 রুপিস। বিভিন্ন দোকানে এরা বিক্রি করছে, কোথাও 140, কোথাও 130। এমআরপি হ্যাজ গট নো ভ্যালিউ। মাননীয় খাদ্য দপ্তরের, এটা তো খাদ্য দপ্তরে আসবে, ফুড এন্ড সিভিল সাপ্লাই, মাননীয় ফুড এন্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টারকে আমি অনুরোধ করব, আপনার কাছে এটা আমার দাবি থাকবে জনগণের পক্ষে, যে টাস্ক ফোর্স গঠন করে দোকানে দোকানে হানা দিন, মানুষের সাথে ইন্টারেক্ট করার ব্যবস্থা করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হোয়াট ইজ এমআরপি? মার্কেট রিটেল প্রাইস। তো এই রিটেল প্রাইসটাকে তো সম্মান জানাতে হবে। নো ওয়ান ইজ বদারিং। জনগণ যাবে কোথায়? দিস আর দি থিংস, যে জিনিসগুলো নিয়ে আমি ভাবলাম জনস্বার্থে সরকার কাজ করছে না, এগুলোকে আপনাদের মাধ্যমে মন্ত্রী পরিষদ এবং রাজ্যের মানুষের কাছে আমাদের এই কথাগুলো বলা হচ্ছে। and I am sure আজকে যা যা বললাম, এই কথাগুলো মাথায় রেখে সরকার কাজ করবে, এবং যদি আমরা কোনো ধরনের অসত্য কথা বলি, সরকার তার বিবৃতি নিয়ে সামনে আসবে। এটাই আমার আশা থাকবে। ধন্যবাদ, আপনারা এসেছেন এবং এই খবরগুলো আপনারা পরিবেশন করুন। থ্যাংক ইউ। উনি বেশ কিছু, প্রায় সমস্ত ডিপার্টমেন্টের রিভিউ মিটিং করেছেন, যেটা বললেন। তো সেখানে উনি বলেছেন যে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্ট উইল বি ইন দ্য লুপ অফ এভরিথিং দ্যাট ইজ গোয়িং অন, এবং কিছু কিছু দপ্তরের মধ্যে কিছু কাজ দেখা গেছে যেগুলো ইজ গোয়িং অন স্লোয়ার দ্যান অ্যান্টিসিপেটেড। তো যে প্রজেক্টগুলো স্লো চলছে বা যেগুলোকে মার্চের মধ্যে শেষ করা যাবে না বলে অ্যান্টিসিপেট করা হচ্ছে, সেগুলোকে আপাতত ডেফার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নট ড্রপ, ডেফার। এবং সেই ফান্ডটাকে বাকি যে প্রজেক্টগুলো প্রমিসিং সেটা হয়তো ডাইভার্ট করা যেতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটার জন্য রিপোর্ট একটা চাওয়া হয়েছে, পরবর্তী মাসের মধ্যে সেই রিপোর্টটা আসবে। তো আপনি বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের প্রোগ্রেস নিয়ে, স্পেস নিয়ে, পেস অফ ওয়ার্ক নিয়ে বলেছেন। তো এই যে সিদ্ধান্তটা ওরা নিয়েছেন আজকে, do you think somewhere down the line there is a possibility that the government is slowing down, there is a lack of work, the government is also accepting the fact? What do you think about that?
say why you are asking this question to me. Government যে কাজ করছে না এটা ওনার বক্তব্যে ক্লিয়ার, and this is what I told to you. ওনারা এখানে বসে রিভিউ করছেন আর জনগণের কি ভোগান্তি হচ্ছে, they are not moving out. আমরা আগের অনেক সরকারগুলো দেখেছি। আমার পলিটিক্যাল লাইফে I have seen 21 years of administration. আমার অপোজিশনেরা থাকতে পারে, but I have seen the governance. এবং তখন রিভিউ হতো এট দি ব্লক লেভেল, ভিলেজ লেভেল। এখন কি রিভিউ হচ্ছে? আগরতলায় বসে মন্ত্রী মহোদয়ের রিভিউ করছে এবং কাজ দেফার করছে। কেন দেফার করবে? কারণটা কি? কেন হচ্ছে না? ইজ দি ফান্ড রিয়েলি, যে ফান্ডের কথা উনি বলছেন ওই ফান্ডটা কি আছে? বিধানসভায় আমরা বলেছি যে বাজেটের কাগজে 300 কোটি টাকা লিখলেও সেই 300 কোটি টাকার অ্যাকচুয়াল মানি ইজ নট দেয়ার। এটা আমরা আগেও বলেছি। আই এম শিওর, এটা আমার সন্দেহ হচ্ছে, দিস ডেফারিং অফ ওয়ার্ক ইজ নট বিকজ অফ স্লোয়িং ডাউন or because of the officers, because of the employees. It is because of যে টাকার কথা ওনারা বলেছেন এই টাকা ওনাদের হাতে নেই, আবার নতুন টাকা এলে ওই টাকা দিয়ে খেলবে। This may be the plan. And মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি জানতে চাইব, let him come out. What is the actual reason? Why they are deferring this work? কেন স্লোটা হবে? Why? যেখানে অপোজিশন 26টা জায়গায়, 27 জন আমরা ছিলাম, 26টা জায়গায় আই ক্যান টেল ইউ অন রেকর্ড, আমাদের এমএলএ সাহেবরা ইনক্লুডিং মি, অল এমএলএস, অল 26 বিরোধী এমএলএস, নিজের কেন্দ্রে যেভাবে আমরা আসা যাওয়া করছি, জনস্বার্থে কথা বলছি, আগের এমএলএরা ততটুকু সেই কাজ করতো না। ইভেন দেন ইফ দে টেল দি ওয়ার্ক ইজ স্লোয়িং ডাউন, I think I have a doubt. It may not be because of the officers or employees' fault. It can be shortage of fund. যার কারণে তারা MGN REDS এই স্কিমে কাজ করার পরেও শ্রমিকরা টাকা পাচ্ছে। This is bad. এবং সরকার যদি এইভাবে চলতে থাকে, I tell you, বাস্তব ফ্যাক্টর, thank you so much for your this question. আসলে বাস্তবটা কি? বাস্তবটা আমরা কি দেখেছি? দুর্গাপূজায় আগরতলা শহরে বের হওয়া যেত না, এত ভিড় থাকতো। এবার কিসের ভিড়? নাথিং। হোয়াট ডাজ ইট মিন? পিপল ডোন্ট হ্যাভ মানি। এডিশনালি সম্পদ কর দেওয়ার জন্য এএমসি বলেছে যে মানুষের কাছে পয়সাই নেই, ট্যাক্স বৃদ্ধি করেছে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিচ্ছে সরকার। এন্ড ডেভেলপমেন্ট, যেটা আমি বলেছি, পোস্টার এবং পেপারে এরা ডেভেলপমেন্ট করছে। ত্রিপুরা রাজ্যের টাকা পাঞ্জাবের, দিল্লির, গুজরাটের কন্ট্রাক্টররা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমার এই ত্রিপুরা রাজ্যে কিছু লোক, এরা টাকা উপার্জন করছে কারা? সরকার পক্ষের কতিপয় লোক। ওই কতিপয় লোক দিয়ে তো আমার ত্রিপুরা রাজ্যের আর্থিক উন্নয়ন হবে না। এইভাবে যদি সরকার চলতে থাকে, আপনারা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রে, আপনারা মানুষের কাছে এই খবরগুলো নিয়ে যান। মানুষ যেদিন জেগে উঠবে, সরকার না কেউই থাকতে পারবে না। পাথর ভেঙে মানুষ কি করে এটা পাউডার করে দেয়, সরকার কি জিনিস? যদি এটা করতে থাকে, দিস গভর্নমেন্ট অলসো উইল নট বি দেয়ার। থ্যাংক ইউ।